পলাশের যুদ্ধের সেই রক্তাক্ত প্রান্তর থেকে শুরু করে ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের যে নেশা তা বুঝতে গেলে আমাদের তাকাতে হবে সেই মানুষগুলোর দিকে যারা এই ঝড়ের মুখে দাঁড়িয়েছিলেন। সিরাজউদ্দৌলা যখন দেখলেন নিজের সেনাপতি মীর জাফর ইংরেজদের সাথে গোপন আতাত করছেন, তখন তিনি বুঝেছিলেন এই লড়াইতে শুধু কামানের নয়, এই লড়াইতে ছিল এক বিশাল বিশ্বাসের অপমৃত্যু। মীর জাফরকে নবাবের সিংহাসনে বসিয়ে ব্রিটিশরা আসলে এক পুতুল নবাব তৈরি করল। তাদের জেদ এতটাই ডেসপারেট ছিল যে যখনই মীর জাফর তাদের অবাস্তব অর্থের দাবি মেটাতে ব্যর্থ হলেন, তাকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে ক্ষমায় বসানো হল। কিন্তু মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা। তিনি চাইলেন ব্রিটিশদের এই শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে। ফল হল বক্সারের যুদ্ধ। ১৭৬৪ সালের সেই যুদ্ধে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম একজোট হয়েও ব্রিটিশ সেনাপতি হেক্টর মুনরোল রণকৌশলের কাছে হেরে গেলেন। এই পরাজয় ভারতের ইতিহাসে এক চরম অন্ধকার মুহূর্ত নিয়ে এল। ব্রিটিশরা বুঝতে পারল এখন আর শুধু বাংলা নয়, দিল্লির মসনদও তাদের হাতের মুঠোয়। ইংরেজদের এই সাম্রাজ্যবাদী ক্ষুধা মেটানোর জন্য তারা কতটা মরিয়া ছিল তার প্রমাণ মেলে দক্ষিণ ভারতের বীর টিপু সুলতানের সাথে তাদের আচরণে। মহীশূরের বাঘ নামে পরিচিত টিপু ছিলেন ব্রিটিশদের চোখের বালি। লর্ড ওয়েলেসলি যখন দেখলেন টিপু সুলতান ফরাসিদের সাথে হাত মেলাচ্ছেন, তখন তিনি মরিয়া হয়ে টিপুর ওপর অধীনতামূলক মিত্রতা নীতি চাপিয়ে দিতে চাইলেন। টিপু মাথা নত করেননি। ১৭৯৯ সালে চতুর্থ মহীশূর যুদ্ধে শ্রীরঙ্গপত্তনম দুর্গের দরজায় তলোয়ার হাতে লড়াই করতে করতে তিনি শহীদ হন। ব্রিটিশরা এতটাই হিংস্র ছিল যে টিপুর মৃত্যুর পর তার পরিবারের সবাইকে বন্দী করে ভেলোরে পাঠিয়ে দেওয়া হয় এবং তার রাজ্যকে টুকরো টুকরো করে নিজেদের অনুগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। ঠিক একইভাবে মারাঠা শক্তিকে চূর্ণ করতে তারা ব্যবহার করল বিভেদ আর কূটনীতি। নানা ফড়নবিশ বা দ্বিতীয় বাজিরাওয়ের মতো চরিত্রদের তারা নিজেদের চালে আটকে ফেলল। একের পর এক মারাঠা যুদ্ধে ব্রিটিশরা তাদের আধুনিক গোলন্দাজ বাহিনী দিয়ে ভারতের এই বীর যোদ্ধাদের পিছু হটতে বাধ্য করল। ব্রিটিশদের এই ডেসপালিট শাসন ব্যবস্থার চরম রূপ ছিল লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতি। এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজার যদি নিজের কোনো সন্তান না থাকে, তবে তার দত্তক নেওয়া পুত্র সিংহাসন পাবে না, বরং সেই রাজ্য সরাসরি ব্রিটিশরা দখল করে নেবে। এই অন্যায্য আইনের শিকার হলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তিনি যখন তার অধিকারের জন্য লড়াই করতে চাইলেন, ব্রিটিশরা তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে আক্রমণ করল, অথচ তিনি শুধু চেয়েছিলেন তার সন্তানের অধিকার রক্ষা করতে। এই একই লালসার শিকার হয়েছিল অযোধ্যা। নবাব ওয়াজেদ আলী শাহকে অযোগ্য অপবাদ দিয়ে তার রাজ্য কেড়ে নেওয়া হল। অযোধ্যার বেগম হজরত মহল থেকে শুরু করে সাধারণ তালুকদার সবাই যখন দেখল তাদের ভিটেমাটি থেকে ব্রিটিশরা তাদের উৎখাত করছে, তখন বিদ্রোহের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ব্রিটিশরা কতটা বেপরোয়া ছিল তা বোঝা যায় তাদের ভূমি রাজস্ব ব্যবস্থায়। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তারা এমন এক শোষণের কাঠামো তৈরি করল যে সূর্যাস্ত আইনের ভয়ে জমিদাররা কৃষকদের ওপর অকথ্য অত্যাচার শুরু করল। নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের সেই চাবুকের দাগ আসলে ব্রিটিশদের সেই চরম লালসারি চিহ্ন, যারা ভারতের নীল আর সোনা দিয়ে নিজেদের ইংল্যান্ডকে সাজাতে চেয়েছিল। এই শাসনের স্তম্ভ হিসেবে তারা গড়ে তুলল এক বিশাল আমলাতন্ত্র আর পুলিশ বাহিনী। 1860 সালে যখন ইন্ডিয়ান পিনাল কোড বা দণ্ডবিধি চালু হল, তখন আইনটা এমনভাবে লেখা হয়েছিল যাতে কোনো ভারতীয় ব্রিটিশদের বিরুদ্ধে মাথা তুলতে না পারে। লর্ড কর্নওয়ালিস যে থানা ব্যবস্থা চালু করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল শান্তি রক্ষা নয়, বরং বিদ্রোহীদের ওপর নজরদারি করা। প্রত্যেকটি থানায় দারোগা নিয়োগ করা হল, যারা ছিল কোম্পানির অনুগত ভৃত্য। এমনকি ব্রিটিশরা যখন দেখল পাহাড়ি উপজাতিরা যেমন সাঁওতালরা তাদের জঙ্গল আর জমির অধিকার ছাড়তে নারাজ, তখন তারা সিধু আর কানহুর মতো নেতাদের বিদ্রোহকে দমন করতে কামানের গোলা ব্যবহার করতেও দ্বিধা করেননি। 1855-56 সালের সেই সাঁওতাল বিদ্রোহে হাজার হাজার আদিবাসীকে হত্যা করা হয়েছিল, শুধু এই কারণে তারা কোম্পানির শাসনের অবমাননা করেছিল। ব্রিটিশদের এই ডেসপারেট মানসিকতার আর এক দিক ছিল তাদের রেলপথ আর টেলিগ্রাফ বিস্তার। 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত যে ট্রেন চলেছিল, তা সাধারণ মানুষের ভ্রমণের জন্য নয়, বরং ভারতের গহীন অঞ্চল থেকে তুলা আর কাঁচামাল দ্রুত জাহাজে তোলার জন্য। তারা ভারতের মানচিত্রকে ছক কষে মেপে ফেলল, যাতে প্রতিটি গ্রাম থেকে শেষ কণাটুকু শুষে নেওয়া যায়।
জেমস এনেল যখন বাংলার নদীর ম্যাপ আঁকছিলেন তখন তিনি আসলে শোষণের জলপথ তৈরি করছিলেন। পাশ্চাত্য শিক্ষার নামে লর্ড মেকলে যে কেরানি তৈরির কারখানা খুলেছিলেন তার লক্ষ্য ছিল এমন একদল ভারতীয় তৈরি করা যারা মনে প্রাণে ব্রিটিশদের দাস হবে। এভাবেই বুদ্ধিমত্তা, নিষ্ঠুরতা আর বিজ্ঞানের অপব্যবহার করে ব্রিটিশরা এই বিশাল উপমহাদেশের কর্তৃত্ব দখল করে নিয়েছিল। তারা শুধু জমি দখল করেনি, তারা ভারতের অর্থনীতি আর সংস্কৃতিকে তছনছ করে এক বিশাল ঔপনিবেশিক খাঁচা তৈরি করেছিল। আজকের ইতিহাস বইয়ের পাতায় সেই ব্রিটিশ রাজের গল্প আসলে আমাদের পূর্বপুরুষদের এক রক্তক্ষয়ী লড়াই আর ব্রিটিশদের অদম্য লোভের এক মহাকাব্যিক দলিল। ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে আমাদের ক্লাস? গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমি তোমাদের উন্নত শিক্ষা দিতে সবসময় প্রস্তুত। আমাদের শিক্ষকদের এই পরিশ্রম ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তাদের উৎসাহিত করো। তোমাদের আর কি কি প্রয়োজন বা কোন বিষয়ে স্লাইড দরকার জানাও, আমরা সেই মতোই পাঠদান করব। পরবর্তী ক্লাসগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের স্বপ্ন পূরণের লড়াইয়ে আমরা সবসময় পাশে আছি। ধন্যবাদ।